তো এটা হচ্ছে ফটোসিনথেসিসের পার্ট 3 ভিডিও। এখানে আমরা এখনও অবধি আমরা জেনে এসেছি সালোকসংশ্লেষের বেসিক আইডিয়া, আলোক বিক্রিয়া, আলোক নিরপেক্ষ বিক্রিয়া এবং C3 সাইকেল কেমি অসমোটিক হাইপোথিসিস সম্পর্কে। তো C3 সাইকেলটা দিয়ে আমরা C3 সাইকেল বলেছিলাম যে C3 সাইকেলটা কী জিনিস। C3 সাইকেল যেটাকে কেলভিন সাইকেল বলে। তো এটা আমরা একটু রিভিশন করি, তারপর আজকে টপিকে আসবো। তো C3 বা কেলভিন সাইকেলে এটাই বলেছিলাম যে রাইবিউলোজ 1,5 বিস ফসফেট, যেটাকে বলা হয় RUBP, ঠিক আছে। এই রাইবিউলোজ 1,5 বিস ফসফেট এবং কার্বন ডাইঅক্সাইড এর সহায়তায় রুবিস্কো এনজাইমের সাহায্যে কি উৎপন্ন হয়? প্রথম 3 কার্বনযুক্ত PGA উৎপন্ন হয়। এই PGA থেকে কি উৎপন্ন হয়? 1,3 বিস PGA, ঠিক আছে। এরপর এখান থেকে কি উৎপন্ন হয়? এখান থেকে উৎপন্ন হয় গ্লিসারলডিহাইড 3 ফসফেট, ঠিক আছে। শর্টকাটে লিখছি গ্লিসারলডিহাইড 3 ফসফেট। কত অণু? 6 অণু। এখান থেকে এক অণু গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে উৎপন্ন হয় গ্লুকোজ, ঠিক আছে। আর এক অণু এখানে চলে গেল, আর 5 অণু গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে কি উৎপন্ন হয়? রাইবিউলোজ বিস ফসফেট, ঠিক আছে। তো এইটা হচ্ছে টোটাল C3 বা কেলভিন চক্র, ঠিক আছে। আজকে আমরা পড়ব C4 সাইকেল বা হ্যাচ অ্যান্ড স্ল্যাক সাইকেল সম্পর্কে। তো C4 সাইকেল পড়ার আগে রুবিস্কো এনজাইমটা সম্পর্কে একটু বলি। রুবিস্কো, তো রুবিস্কো মানে হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে রাইবিউলোজ বিস ফসফেট কার্বক্সিলেজ और অক্সিজেনেজ। কার্বক্সিলেজ কেন? দুটো হয়, রুবিস্কো হচ্ছে দুটো, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অথবা রাইবিউলোজ বিসফসফেট অক্সিজেনেজ। কার্বক্সিলেজ তখন হয় যখন সেটা কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সেশন করে, অক্সিজেন তখনই হবে যখন সেটা অক্সিজেনকে ফিক্সেশন করবে, ঠিক আছে। তো এটুকু বোঝাতে পেরেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে, এরপর আমরা আসি C4 সাইকেল সম্পর্কে, যেটাকে হ্যাচ অ্যান্ড স্ল্যাক সাইকেল বলে। তো C4 সাইকেলে উদ্ভিদগুলো মেনলি হয় গ্রীষ্মকালে এবং নাতিশীতোষ্ণ ওয়েদারে পাওয়া যায় এমন উদ্ভিদরা হচ্ছে C4 সাইকেলের উদ্ভিদ, যেমন হচ্ছে আখ, ভুট্টা, ঠিক আছে। এগুলো হচ্ছে C4 উদ্ভিদ। তো আমি বলছি যে C3 সাইকেলে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, তাহলে C4 সাইকেলের কি দরকার আছে, তাই না? C3 সাইকেলেই তো গ্লুকোজ পেয়ে যাচ্ছি আমরা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়, তাহলে কেন C4 সাইকেল হচ্ছে বা কেন C4 সাইকেলটা আবিষ্কৃত হয়েছে, তার কারণ কি? দেখ, C3 সাইকেলে কি প্রয়োজন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হচ্ছে, কিন্তু বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে এবং টেম্পারেচার যদি হাই থাকে, তাহলে বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বা পরিমাণটা যদি কম থাকে, এই অ্যারোটা নিচের দিকে মানে হচ্ছে কম, যদি টেম্পারেচার বেশি থাকে, তাহলে C4 সাইকেলে ফটোসিনথেসিসটা হতে হবে। কীরকমভাবে শুরু হয়? মানে C4 সাইকেল শুরু হওয়ার আগে আমাদের C4 উদ্ভিদের পাতার বৈশিষ্ট্যটা কীরকম হয় সেটা জানতে হবে। প্রথমে জানতে হবে C4 সাইকেলটা কোথায় হয়। C4 সাইকেলটা প্রথমে কোথায় হয়? মেসোফিল কলাকোষে এবং নালিকা বান্ডিলের আচ্ছাদন আবরণীতে, নালিকা বান্ডিলের আচ্ছাদন আবরণীতে, ঠিক আছে।
তো মেসোফিল কলা কোথায় থাকে? পাতায় থাকে। এই মেসোফিল কলাতেই কি হয়? সালোকসংশ্লেষটা হয়। দুটো এপিডার্মাল লেয়ার, এটা যদি দুটো এপিডার্মাল লেয়ার হয় পাতার, ঠিক আছে, এটা দুটো এপিডার্মাল লেয়ার, এই দুটো হচ্ছে পাতার এপিডার্মাল লেয়ার। এই পাতার দুটো এপিডার্মাল লেয়ারের মাঝে থাকে হচ্ছে মেসোফিল কলা, ঠিক আছে। তাহলে মেসোফিল কোথায় থাকে? পাতার দুটো এপিডার্মাল লেয়ারের মাঝে থাকে মেসোফিল কলা, ঠিক আছে। আর নালিকা বান্ডিল কি? নালিকা বান্ডিল হচ্ছে পাতার মূল থেকে কাণ্ডের পাতা অবধি একটা ট্রান্সপোর্ট টিউব। এই ট্রান্সপোর্ট টিউবটা কী নিয়ে গঠিত হয়? জাইলেম আর ফ্লোয়েম। তাহলে নালিকা বান্ডিল মানে হচ্ছে একটা ট্রান্সপোর্ট টিউব। একটা বান্ডিল মানে হচ্ছে একটা ট্রান্সপোর্ট টিউব। কী কী নিয়ে গঠিত হয়? জাইলেম আর ফ্লোয়েম, ঠিক আছে। মূল থেকে কাণ্ডের পাতা অবধি সেই নালিকা বান্ডিলের টিউবগুলো অবস্থিত, যেটা কী করে? মূল থেকে শোষিত জলকে পাতায় নিয়ে যায় এবং পাতার তৈরি খাদ্যকে বিভিন্ন অংশে কাছে নিয়ে যায়, ঠিক আছে। এবার আসি, এই যে পাতার গঠনটা কীরকম হয়, দেখা যাক কীরকম হয়। ব্যাপারটা হচ্ছে পাতা দুটো ঊর্ধ্বত্বক থাকে। এই পাতা ঊর্ধ্বত্বকের মাঝে, এটা ধরা যায় পাতার একটা ঊর্ধ্বত্বক, দুটো ঊর্ধ্বত্বক, ঠিক আছে। এই পাতার দুটো ঊর্ধ্বত্বকের মাঝে এখানে ধরা যাক নালিকা বান্ডিল আছে মাঝখানে, এটা হচ্ছে নালিকা বান্ডিল। এই নালিকা বান্ডিলকে বেষ্টন করে থাকে একটা স্তরে কি থাকে? নালিকা বান্ডিলের আচ্ছাদন আবরণ। এটা তাহলে এই যে মাঝখানের অংশটাকে, ঠিক আছে, মাঝখানের অংশটাকে বলা হচ্ছে নালিকা বান্ডিল, ঠিক আছে। আর এইটাকে বলা হচ্ছে নালিকা বান্ডিলের আচ্ছাদন আবরণী। এতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে। কে থাকে? ক্লোরোফিল থাকে। তাই আচ্ছাদন আবরণীতেই ক্লোরোফিলটা, ঠিক আছে, ক্লোরোফিল থাকে, ঠিক আছে। আর এই ক্লোরোফিলের মধ্যে বা ক্লোরোপ্লাস্টের মধ্যে যাই বলি না কেন, প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্টের মধ্যে, এই নালিকা বান্ডিলের আচ্ছাদন আবরণীর মধ্যে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা থাকে না, থাকে হচ্ছে স্ট্রোমা, ঠিক আছে। আর এই যে নালিকা বান্ডিলকে ঘিরে এক স্তরে যে নালিকা বান্ডিলের আচ্ছাদন আবরণীটা রয়েছে, এই গঠনটাকে বলা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। ঠিক আছে। কাকে বলে ক্রাঞ্চ অ্যানাটমি? যে নালিকা বান্ডিলকে বেষ্টন করে এক স্তর বিশিষ্ট যে আচ্ছাদন আবরণী বেষ্টিত থাকে, মানে নালিকা বান্ডিলকে বেষ্টিত করে যে এক স্তর বিশিষ্ট আবরণী কলা থাকে, এই টোটাল গঠনটাকে বলা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। এরপর এর চারপাশে থাকে হচ্ছে 1 থেকে 3 স্তর বিশিষ্ট মেসোফিল কলা। 1 থেকে 3 স্তর বিশিষ্ট মেসোফিল কলা, এগুলো হচ্ছে মেসোফিল কলা, ঠিক আছে। এই হলো ব্যাপার। আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে যেহেতু এটা কোথায় হচ্ছে, C4 সাইকেলটা টোটাল মেসোফিল কলা, এই যে মেসোফিল কলায় হয় এবং এই মেসোফিল কলায় হয় এবং নালিকা বান্ডিলে আচ্ছাদন আবরণীতে হয়। তো এই দুটো জায়গায় কে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা থাকে? মেসোফিল কলায় কার্বন ডাইঅক্সাইড গ্রহীতার নাম হচ্ছে পেপ। কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হলো পেপ। আর নালিকা বান্ডিলের আচ্ছাদন আবরণীতে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার হচ্ছে
রাইবিউলোস বিসফসফেট। ঠিক আছে, তো এবার C4 সাইকেলে আবার যতটা পড়লাম এখনও অবধি সেটা একটু বলে দিই। যে ফার্স্টে জানলাম C3 সাইকেলটা শর্টকাটে, C3 সাইকেলটা কীরকমভাবে হচ্ছে রিভিশন। তারপরে জানলাম রুবিস্কো এনজাইমটা কী, রাইবিউলোস বিসফসফেট কার্বক্সিলেজ কাকে ফিক্সেশন করে, কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সেশন করে। রাইবিউলোস বিসফসফেট অক্সিজেনেজ কাকে ফিক্সেশন করে, অক্সিজেনকে ফিক্সেশন করে। C4 উদ্ভিদ কে আঁখ ভুট্টা। কেন C4 সাইকেলের প্রয়োজনটা হয়, কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কম থাকে, টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে C4 পদ্ধতিতে সালোকসংশ্লেষের প্রক্রিয়া গ্লুকোজ সিনথেসিস হয়। কোথায় হয়, মেসোফিল এবং নালিকা বান্ডিলের আচ্ছাদন আবরণীতে হয়। মেসোফিলটা কোথায় আছে, নালিকা বান্ডিল মানে কি, এই C4 সাইকেলে পাতার গঠনটা কীরকম, ক্রাঞ্চ অ্যানাটমি কী, মেসোফিল কলার কোষে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার বা গ্রহীতাটাকে, আর আচ্ছাদন নালিকা বান্ডিলের আচ্ছাদন আবরণীতে যে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টারটা থাকে তার নাম কি। ঠিক আছে, এইটুকু আশা করি বোঝাতে পেরেছি। এরপর আসি C4 সাইকেলটা কীরকমভাবে হচ্ছে। তো C4 সাইকেলটা ফার্স্টে কার মধ্যে হয়, মেসোফিল কলা কোষে এবং নালিকা বান্ডিলের আচ্ছাদন আবরণীতে হয়, নালিকা বান্ডিলের আচ্ছাদন আবরণীতে হয়। ঠিক আছে, কীরকমভাবে, বাইরে থেকে যে কার্বন ডাইঅক্সাইড আসে অল্প পরিমাণ হলেও, ঠিক আছে, সেই কার্বন ডাইঅক্সাইডে কে গ্রহণ করে, আমি কি বলেছি, মেসোফিল কলাকোষে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাটার নাম হচ্ছে, এ হচ্ছে মেসোফিল কলাকোষে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা ফসফোয়েনল পাইরুভেট। আর নালিকা বান্ডিলের ক্ষেত্রে আচ্ছাদন আবরণী, নালিকা বান্ডিলের যে আচ্ছাদন আবরণীটা থাকে তার ক্ষেত্রে যে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টারটা থাকে তার নাম হচ্ছে রাইবিউলোস বিসফসফেট, RUBP। ঠিক আছে, তো যে কার্বন ডাইঅক্সাইড এলো মেসোফিল কলাকোষে, কে গ্রহণ করলো সেটাকে, ফসফোয়েনল পাইরুভেট গ্রহণ করে। ফসফোয়েনল পাইরুভেট থেকে কি উৎপন্ন হয়, প্রথম 4 কার্বন বিশিষ্ট যৌগ অক্সালো অ্যাসিটেট। ঠিক আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালো অ্যাসিটেট, যেটা হচ্ছে 4 কার্বন যুক্ত। এখানে কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশনটা হচ্ছে, তাহলে কি এনজাইম কাজে লাগবে, রাইবিউলোস বিসফসফেট কার্বক্সিলেজ। ঠিক আছে, রাইবিউলোস বিসফসফেট কার্বক্সিলেজ। ঠিক আছে, এবার এখান থেকে কি উৎপন্ন হচ্ছে, ফার্স্টে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটেট। যে অক্সালো অ্যাসিটেটটা যেহেতু অক্সালো অ্যাসিটেটটা 4 কার্বন বিশিষ্ট হয়, ঠিক আছে, তার জন্য এটাকে কি বলা হচ্ছে, C4 সাইকেল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে C4 সাইকেল। এবার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালো অ্যাসিটেট থেকে কি উৎপন্ন হয়, ম্যালেট উৎপন্ন হয়। কোন এনজাইম কাজে লাগে, ম্যালেট ডিহাইড্রোজেনেজ, ম্যালেট ডিহাইড্রোজিনেজ। ঠিক আছে, আর এটার সাহায্যে কি উৎপন্ন হয়, ম্যালেট উৎপন্ন হয়। আর এই ম্যালেটটা তারপর কোথায় যায়, নালিকা বান্ডিলের আচ্ছাদন আবরণীর মধ্যে যায়। ঠিক আছে, এই ম্যালেট গেল নালিকা বান্ডিলের আচ্ছাদন আবরণীর মধ্যে, কে গ্রহণ করলো সেটা পরে আসছি। রাইবিউলোস বিসফসফেটকে কে গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে ম্যালেট থেকে নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড পরিণত হতে হবে, নাহলে রাইবিউলোস বিসফসফেট কী করে গ্রহণ করবে, ম্যালেটকে তো রাইবিউলোস বিসফসফেট গ্রহণ করবে না, গ্রহণ করবে কাকে, কার্বন ডাইঅক্সাইডকে। তাহলে ম্যালেট থেকে কোনো পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইডকে আমাদের উৎপন্ন করতে হবে। কীভাবে উৎপন্ন করব, ম্যালেট থেকে পাইরুভেট উৎপন্ন হতে হবে, ম্যালেট থেকে পাইরুভেটকে উৎপন্ন হতে হবে। পাইরুভেটটা হচ্ছে 3 কার্বন যুক্ত, ম্যালেট হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। তাহলে 4 কার্বন থেকে 3 কার্বন আসছে, 4 কার্বন যুক্ত যৌগ থেকে 3 কার্বন যুক্ত যৌগে পরিণত হচ্ছে। তাহলে এখান থেকে একটা কার্বন বেরোতে হবে, তাহলে তো 4 থেকে 3 হবে, তাহলে একটা কার্বনটা কার্বন ডাইঅক্সাইড রূপে বেরিয়ে যাচ্ছে। এক্ষেত্রে যে এনজাইমটা কাজে লাগে সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেজ এনজাইম, ডিহাইড্রোজিনেজ। এখানে ডিহাইড্রোজিনেজ এনজাইমটা কাজে লাগছে। ঠিক আছে, আচ্ছা, এই যে কার্বন ডাইঅক্সাইডটা বেরোলো এটা কোথায় গেল, কে অ্যাকসেপ্ট করলো, রাইবিউলোস বিসফসফেট অ্যাকসেপ্ট করলো। ঠিক আছে, যেই অ্যাকসেপ্ট করে নিল রাইবিউলোস বিসফসফেট,
দিয়ে সেটা C3 সাইকেলে প্রবেশ করলো। এবার C3 সাইকেলে কী ঘটনাগুলো ঘটছে, যে রাইবিউলেট বিসফসফেট যেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো সে পিজিএ উৎপন্ন করলো, পিজিএ থেকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন। তাহলে C3 সাইকেলের মাধ্যমে কী জিনিসটা হচ্ছে, রাইবিউলেট বিসফসফেট কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে কি উৎপন্ন করে, পিজিএ উৎপন্ন করে। এই পিজিএ থেকে বিভিন্ন অন্তর্বর্তী যৌগের মাধ্যমে কি উৎপন্ন করবে, গ্লুকোজ উৎপন্ন করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটাল C4 সাইকেলের পাথওয়ে। ফসফোইনল পাইরুভেট মেসোফিলে থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো, 4 কার্বন বিশিষ্ট অক্সালোঅ্যাসিটেট উৎপন্ন করলো রাইবিউলেট বিসফসফেট কার্বক্সিলেজ এনজাইমের সাহায্যে। তারপর ম্যালেট উৎপন্ন করলো, ম্যালেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাহায্যে। সেই ম্যালেটটা নাইকার বান্ডিলে আচ্ছাদন ধর্মণিতে গেল, সেখান থেকে ডিহাইড্রোজেনেজ এনজাইমের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল এবং উৎপন্ন করলো 3 কার্বন বিশিষ্ট পাইরুভেট। এই পাইরুভেটটা যে কার্বন ডাইঅক্সাইড যেই বেরোলো পাইরুভেট উৎপাদনের টাইমে, সেই কার্বন ডাইঅক্সাইডকে কে গ্রহণ করলো, রাইবিউলেট বিসফসফেট, দিয়ে C3 সাইকেলের মধ্যে সেটা প্রবেশ করলো। তাহলে আমাদের শুধু এইটুকু জানলেই বাকিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পেপ কাকে গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করছে, দিয়ে অক্সালোঅ্যাসিটেট অ্যাসিড উৎপন্ন করছে 4 কার্বন বিশিষ্ট, সেটা ম্যালেট উৎপন্ন, ম্যালেট থেকে পাইরুভেট উৎপন্ন করলো। তাহলে কী পেপটা কী উৎপন্ন করছে, অক্সালোঅ্যাসিটেট বা অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। পেপ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করছে। তাহলে ফার্স্টে মনে রাখবো পেপ OAA মানে অক্সালোঅ্যাসিটেট, পেপ অক্সালোঅ্যাসিটেট, 3rd ম্যালেট, 4 পাইরুভেট। 4টে জিনিস মনে রাখলে C4 কমপ্লিট হয়ে যাবে। পেপ অক্সালোঅ্যাসিটেট বা অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, ম্যালেট, পাইরুভেট। যেই পাইরুভেট উৎপন্ন হচ্ছে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা রাইবিউলেট বিসফসফেট গ্রহণ করে C3 সাইকেল প্রবেশ করে যাচ্ছে। ব্যাস, ইজি, সহজ না? আশা করি বোঝাতে পেরেছি। এরপর আমরা পড়ব আলোক শ্বসন সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, এটা এখনও একটুখানি কয়েকটি জিনিস বলে দিই C4 সাইকেলের সম্বন্ধে। যে C4 সাইকেলের ক্ষেত্রে 30 অণু এটিপি প্রয়োজন হয়। কত অণু? 30 অণু এটিপি প্রয়োজন হয়, বা কি বলবো, উৎপাদিত হয়, যাই বলি না কেন। কীরকমভাবে, যে 30 অণু এটিপি কেন প্রয়োজন হয়, 30 অণু এটিপি কেন প্রয়োজন হয়? মনে রাখতে হবে গ্লুকোজ মানে হচ্ছে 6 কার্বন। ঠিক আছে, গ্লুকোজ হচ্ছে 6 কার্বন। এক অণু কার্বন উৎপাদনের জন্য, এক অণু কার্বন ফিক্সেশন বা অঙ্গীভূত হওয়ার জন্য, এক অণু কার্বনের জন্য অঙ্গীভূত হওয়ার জন্য 5 অণু এটিপি প্রয়োজন হয় এক্ষেত্রে। তাহলে 6 অণু কার্বনের জন্য কত লাগবে? 30 অণুই লাগবে। 5 × 6 মানে হচ্ছে 30 অণু এটিপি লাগবে। তাহলে আমরা যদি বলি যে C4 সাইকেলের জন্য কত অণু এটিপি প্রয়োজন হয়, 30 অণু এটিপি প্রয়োজন হয়। ঠিক আছে, আর NADPH আর H+ প্রয়োজন হয় এইটার জন্য, C4 সাইকেলের জন্য। মেনলি এই যে অক্সালোঅ্যাসিটেট থেকে ম্যালেট উৎপাদন হচ্ছে, এখানে NADPH আর H+ প্রয়োজন হয়। কত অণু টোটাল NADPH আর H+ প্রয়োজন হয়? মনে রাখতে হবে এক অণু কার্বনের জন্য এটিপি যেহেতু 5 অণু তৈরি হয়, মানে প্রয়োজন হয়, ঠিক তেমনি এক অণু কার্বনের জন্য NADPH আর H+ প্রয়োজন হচ্ছে 2 অণু। 2 অণু NADPH প্লাস H+ প্রয়োজন হয়। তাহলে 6 অণু কার্বনের জন্য কত দরকার হবে? 2 × 6 মানে 2 × 6 NADPH প্লাস H+ মানে টোটাল হচ্ছে 12 অণু NADPH প্লাস H+ দরকার হবে। তাহলে C4 সাইকেলের জন্য এটিপি কত লাগে? 30 অণু এটিপি লাগে, আর NADPH আর H+ কত থাকে? 12 NADPH প্লাস H+ প্রয়োজন হয় এক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, ব্যাস এইটুকুই আছে C4 সাইকেল সম্পর্কে। এরপর আসবো আলোক শ্বসন সম্পর্কে। আলোক শ্বসনকে বলা হয় C2 সাইকেল। আলোক শ্বসন
ডেফিনেশন কি বলবো, আলোর উপস্থিতিতে শ্বসন, শ্বসন আলোক প্লাস শ্বসন মানে আলোর উপস্থিতিতে শ্বসন, শ্বসন হলে কি বেরোয়, কার্বন ডাইঅক্সাইড বেরোয়, কার্বন ডাইঅক্সাইড বেরোয়। যখন আলো এবং অক্সিজেনের উপস্থিতিতে, আলো এবং অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি নির্গমন হয়, অর্থাৎ শ্বসন হারটা বেড়ে যায়, শ্বসন হার স্বাভাবিকের তুলনায় যখন বেড়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের নির্গমনটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন সেটাকে আলোক শোষণ বলে। তাহলে কী বলবো আলোক শোষণের সংজ্ঞাটা, যে আলো এবং অক্সিজেনের উপস্থিতিতে যখন শ্বসন হারটা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এবং যার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা মানে নির্গমনের পরিমাণটা বেড়ে যায় বা বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেটাকে বলা হচ্ছে আলোক শোষণ। আলো এবং অক্সিজেনের উপস্থিতিতে যখন শ্বসন হারটা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমনটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেটাকে বলা হচ্ছে আলোক শোষণ। আলোক শোষণকে C2 সাইকেল কেন বলা হয়, কারণ এখানে যে উৎপাদিত যৌগটা উৎপন্ন হয় সেটা হচ্ছে গ্লাইকোলেট, যেটা হচ্ছে 2 কার্বন, ঠিক আছে, 2 কার্বন বিশিষ্ট যৌগ গ্লাইকোলেট উৎপন্ন হয়, তাই এটাকে C2 সাইকেল বলে। উদ্ভিদের C2 সাইকেলের C2 উদ্ভিদ কত কী নাম হতে পারে, C2 উদ্ভিদের নাম হতে পারে তামাক, মুগ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মুগ, মুগ নয় মুগ, ঠিক আছে, মুগ, মুগ ডাল যেটা হয় মুগ উদ্ভিদ সেটা মুগ। তো আলোক শোষণ কাকে বলে, যে আলোক আর অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন হার যখন স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমনটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেটাকে আলোক শোষণ বলে। C2 সাইকেল কেন বলা হয় আলোক শোষণকে, কারণ এখানে যে প্রথম উৎপাদিত যৌগটা গ্লাইকোলেট সেটা 2 কার্বন বিশিষ্ট হয়, তাই জন্য এটাকে C2 সাইকেল বলে। C2 উদ্ভিদ কী কী, তামাক, মুগ, এগুলো হচ্ছে C2 উদ্ভিদ। তো C2 সাইকেলটা কোথায় কোথায় হয়, এক তো হচ্ছে পাতার ক্লোরোপ্লাস্টে হয়, পাতার ক্লোরোপ্লাস্টে হয়। সেকেন্ড হচ্ছে পারক্সিজোমে হয়, আর থার্ড হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হয়, মানে 3টে কোষীয় অঙ্গাণুতে C2 সাইকেলটা হয়ে থাকে। এক হচ্ছে ক্লোরোপ্লাস্ট, 2 পারক্সিজোম, থার্ড মাইটোকন্ড্রিয়া। ক্লোরোপ্লাস্টের গঠনটা একটু বলে দিই তাই সুবিধা হবে বুঝতে, যে পাতায় যে এটা ধরো পাতার কী থাকে, ক্লোরোপ্লাস্টটা থাকে সবুজ পাতায়। তো ক্লোরোপ্লাস্টটা মেনলি 2 পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু, 2টো পর্দা থাকে। আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু লিকুইড থাকে, 2টো পর্দা মানে অন্তঃপর্দার ভেতরে লিকুইডটা থাকে, সেটাকে বলা হয় স্ট্রোমা। আর এই স্ট্রোমার মধ্যে বিভিন্ন চাকতির মতো অংশ থাকে, ঠিক আছে, এই চাকতির মতো অংশগুলোকে বলা হয় গ্রানা, মানে টোটাল অংশটাকে বলা হচ্ছে গ্রানা। আর এই চাকতিগুলো প্রত্যেকটাকে বলা হচ্ছে থাইলাকয়েড, তাহলে এই প্রত্যেকটা চাকতিকে বলা হচ্ছে থাইলাকয়েড, ঠিক আছে। আর এই টোটাল অংশটাকে বলা হচ্ছে গ্রানা, ঠিক আছে। তাহলে এই তরলটাকে বলা হচ্ছে স্ট্রোমা, স্ট্রোমার মধ্যে থাকে হচ্ছে গ্রানা, আর এই গ্রানার মধ্যে থাকে হচ্ছে ক্লোরোফিল রঞ্জক পদার্থ, ঠিক আছে। আর এইগুলো একটা টিউব নলের সাথে যুক্ত থাকে, এগুলোকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি, এগুলো হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, ঠিক আছে। আমরা যখন কোষের গঠন পড়বো তখন আরও ডিটেলসে পড়বো, আপাতত এটুকু জেনে রাখ। পারক্সিজোমটা কী জিনিস, পারক্সিজোম হচ্ছে পাতার সাইটোপ্লাজমে অবস্থিত একটা ক্ষুদ্র অঙ্গাণু, যার মধ্যে কী কী থাকে, বিভিন্ন টাইপের এনজাইম থাকে, যেমন অক্সিডেজ, ক্যাটালেজ, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটালেজ। ক্যাটালেজ কী করে, হাইড্রোজেন পারক্সাইডকে বিনষ্ট করে, বিপাক ক্রিয়ার ফলে যে হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন হয় সেটাকে কে বিনষ্ট করে, ক্যাটালেজ এনজাইম। আর মাইটোকন্ড্রিয়ার গঠন কি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিপর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু, ঠিক আছে। অন্তঃপর্দাটা ভাঁজ হয়ে কি গঠন করে, ক্রিস্টি গঠন করে, ঠিক আছে, ক্রিস্টি গঠন করে। এই ক্রিস্টির গায়ে থাকে কিছু র্যাকেটের মতো অংশ, যেটাকে বলা হয় F0, F1 দানা, এগুলো হচ্ছে ক্রিস্টি, ঠিক আছে। আর এটা হচ্ছে বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝে থাকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। তো এই গেল বেসিক স্ট্রাকচার, এই যেখানে যেখানে সালোকসংশ্লেষটা হয়ে থাকে, বা আলোক শোষণটা যেখানে যেখানে হয়ে থাকে। তো ফার্স্টে ক্লোরোপ্লাস্টের মধ্যে হয়, দেন প্যারক্সিজমের মধ্যে হয়, থার্ড মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। টোটাল সাইকেলটা আমরা দেখি, চল আলোচনা করি। তো ফার্স্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট,
এখানে হচ্ছে পারক্সিজোম, থার্ড হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কীরকম জিনিসটা, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কে থাকে, RUBP, রাইবিউলোজ 1,5 বিসফসফেট, ঠিক আছে। এই রাইবিউলোজ বিসফসফেটের সাথে কে আলোক এবং অক্সিজেনের উপস্থিতিতে মানে শ্বসনটা হয়, তাহলে নিশ্চয়ই আলোক আর অক্সিজেন থাকবে, মানে অক্সিজেন থাকবে, ঠিক আছে। কোন এনজাইম কাজে লাগতে পারে, এখানে অক্সিজেন ফিক্সেশন হচ্ছে, তার মানে কি এনজাইম কাজে লাগবে, রাইবিউলোজ বিসফসফেট অক্সিজেনেজ, রাইবিউলোজ বিসফসফেট অক্সিজেনেজ, ঠিক আছে। কি উৎপন্ন করবে, উৎপাদন করবে 2-ফসফোগ্লাইকোলেট, 2-ফসফোগ্লাইকোলেট এবং 3-PGA। এই 3-PGAটা কোথায় প্রবেশ করবে, কেলভিন চক্রে প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে রাইবিউলোজ বিসফসফেট বা 1,5 বিসফসফেট RUBPর সাথে অক্সিজেন যুক্ত হয়ে রুবিস্কো এনজাইমের সাহায্যে কি উৎপন্ন করছে, 2-ফসফোগ্লাইকোলেট আর 3-PGA। 3-PGAটা কোথায় ঢুকছে, কেলভিন চক্রে প্রবেশ করছে। আর এই 2-ফসফোগ্লাইকোলেট থেকে কি উৎপন্ন হচ্ছে, গ্লাইকোলিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এনজাইম কি কাজে লাগছে, ফসফাটেজ, ফসফাটেজ। এখানে কে প্রবেশ করছে, জলও প্রবেশ করছে। তাহলে 2-ফসফোগ্লাইকোলেট থেকে ফসফাটেজ এনজাইমের সাহায্যে কি উৎপন্ন হচ্ছে, গ্লাইকোলিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড। এই গ্লাইকোলিক অ্যাসিড প্রবেশ করছে পারক্সিজোমের মধ্যে, গ্লাইকোলিক অ্যাসিড প্রবেশ করছে পারক্সিজোম। পারক্সিজোমে এনজাইম থাকে কি কি, অক্সিডেজ, ক্যাটালেজ। তাহলে এখানে অক্সিডেজ এনজাইমের সাহায্যে কি উৎপন্ন হচ্ছে, গ্লাইঅক্সালিক অ্যাসিড, গ্লাইঅক্সালিক অ্যাসিড। এবং এই প্রক্রিয়ার ফলে হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন হয় অক্সিজেন থেকে। আমি আগেই বলেছি হাইড্রোজেন পারক্সাইডকে বিশ্লিষ্ট করে কে বা নষ্ট করে কে, ক্যাটালেজ দিয়ে উৎপন্ন করে জল এবং হাফ অণু অক্সিজেন, ঠিক আছে। এবার এই গ্লাইঅক্সালিক অ্যাসিড থেকে উৎপন্ন হচ্ছে গ্লাইসিন, ঠিক আছে। আর এই গ্লাইসিনটা দুই অণু গ্লাইসিন উৎপন্ন হয়। এই 2 অণু গ্লাইসিন মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে, 2 অণু গ্লাইসিন মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে কি উৎপন্ন করছে, সেরিন। আর এই যে সেরিন উৎপন্ন হওয়ার সময় অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। এই সেরিন তারপর কোথায় প্রবেশ করছে, পারক্সিজোমে প্রবেশ করছে, ঠিক আছে। এই সেরিন আর গ্লাইঅক্সালিক অ্যাসিড, এটা পারক্সিজোমের আগে থেকে গ্লাইঅক্সালিক অ্যাসিডটা ছিল, সেরিন প্রবেশ করলো, তাহলে সেরিন আর গ্লাইঅক্সালিক অ্যাসিড মিলে তৈরি করবে। আচ্ছা, এখানে যে এনজাইমটা কাজে লাগে সেটা আমি বলতে ভুলে গেছি, গ্লাইঅক্সালিক অ্যাসিড থেকে গ্লাইসিন উৎপন্ন ক্ষেত্রে, যে ট্রান্সঅ্যামাইলেজ, ঠিক আছে, ট্রান্সঅ্যামাইলেজ এনজাইম, ঠিক আছে। আচ্ছা, এরপর সেরিন এবং গ্লাইঅক্সালিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে, ঠিক আছে, কি উৎপন্ন করবে, হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট যাই বলি না কেন, তাহলে হাইড্রক্সি PA মানে পাইরুভিক অ্যাসিড, হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, এই যে সেরিন থেকে হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে গ্লাইঅক্সালিক অ্যাসিডের সাহায্যে। এনজাইমটা হচ্ছে এখানে অ্যামাইনো ট্রান্সফারেজ, ঠিক আছে, অ্যামাইনো ট্রান্সফারেজ। তাহলে এই হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিড থেকে তারপরে যেটা উৎপন্ন হচ্ছে কি, গ্লিসারিক অ্যাসিড। আমি শর্টকাটে লিখবো GA, ঠিক আছে, গ্লিসারিক অ্যাসিড, GA মানে গ্লিসারিক অ্যাসিড। কি এনজাইম কাজে লাগছে,
হাইড্রক্সি পাইরুভেট রিডাক্টেজ। এক্ষেত্রে যে এনজাইমটা কাজে লাগছে সেটার নাম হচ্ছে হাইড্রক্সি পাইরুভেট রিডাক্টেজ। ঠিক আছে, এই গ্লিসারিক অ্যাসিডটা চলে যাচ্ছে ক্লোরোপ্লাস্টে, এই গ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে পিজিএ। এক্ষেত্রে যে এনজাইমটা কাজে লাগছে সেটার নাম হচ্ছে গ্লিসারিক অ্যাসিড কাইনেজ, গ্লিসারিক অ্যাসিড কাইনেজ। ঠিক আছে, কাইনেজ দিয়ে এই পিজিএটা কেলভিন চক্রে প্রবেশ করছে। তাহলে C2 সাইকেলটা আরেকবার বলছি প্রথম থেকে, যে রাইবিউলোজ বিসফসফেটের সাথে অক্সিজেন যুক্ত হয়ে রুবিস্কো এনজাইমের সাহায্যে উৎপন্ন করছে 2-ফসফোগ্লাইকোলেট। ঠিক আছে, আর উৎপন্ন করছে 3-PGA। সে পিজিএটা কেলভিন চক্রে প্রবেশ করে যাচ্ছে। এবার এই 2-ফসফোগ্লাইকোলেট থেকে ফসফেটেজ এনজাইমের সাহায্যে উৎপন্ন হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এই গ্লাইকোলিক অ্যাসিডটা পারক্সিজমে যাচ্ছে। পারক্সিজমে কী কী এনজাইম থাকে? অক্সিডেজ ক্যাটালাইজ, তার মধ্যে অক্সিজেন এনজাইমের সাহায্যে অক্সিডেজ এনজাইমের সাহায্যে উৎপন্ন করছে গ্লাইঅক্সালিক অ্যাসিড, এবং তার ফলে যে হাইড্রোজেন পারক্সাইডটা উৎপন্ন হচ্ছে সেটা ক্যাটালাইজ বিশ্লিষ্ট করে জল আর অক্সিজেন উৎপন্ন করছে, দিয়ে গ্লাইঅক্সালিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেল। এই গ্লাইঅক্সালিক অ্যাসিড ট্রান্স অ্যামাইলেজ এনজাইমের সাহায্যে 2 অণু গ্লাইসিন উৎপন্ন করছে। এই 2 অণু গ্লাইসিন পরস্পর যুক্ত হয়ে সেরিন উৎপন্ন করছে। সেরিনটা চলে যাচ্ছে আবার পারক্সিজমে। সেরিন থেকে হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করছে যে এনজাইমটা, সেটার নাম হচ্ছে অ্যামাইনো ট্রান্সফারেজ। তারপরে এই হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিড থেকে গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে হাইড্রক্সি পাইরুভেট রিডাক্টেজ। ঠিক আছে, যেটা গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে। এই গ্লিসারিক অ্যাসিডটা আবার ক্লোরোপ্লাস্টে চলে যাচ্ছে। গ্লিসারিক অ্যাসিড থেকে পিজিএ উৎপন্ন করছে কোন এনজাইমের সাহায্যে? গ্লিসারিক অ্যাসিড কাইনেজের সাহায্যে, দিয়ে পিজিএটা কেলভিন চক্রে প্রবেশ করছে। তো এটাই হচ্ছে C2 সাইকেল। তো এক্ষেত্রে দুটো প্রশ্ন হতে পারে যে C2 সাইকেলে মানে সালোক সংশ্লেষ হারটা কমে যায় কেন? মানে আলোক শোষণ হলে সালোক সংশ্লেষটা কমে যায় কেন? সালোক সংশ্লেষে হেল্প করে কে? মানে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে কে? আমরা জানি কি রাইবিউলোজ বিসফসফেট। তাহলে প্রশ্ন কি, যে সালোক সংশ্লেষের হার কেন কমে যায় আলোক শোষণ হলে? কারণ যে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টটা বা গ্রহিতাটা হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট, সেটাই জারিত হয়ে যাচ্ছে। তো অক্সিজেনের সাথে যুক্ত হওয়া মানে তো জারিত হয়ে যাচ্ছে, মানে এটা শেষ হয়ে যাচ্ছে পাতা থেকে। তাহলে কী করবে? সালোক সংশ্লেষের পরিমাণটা কমে যাবে। যদি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার মানে জিনিসটাই না থাকে, তাহলে কি করে সালোক সংশ্লেষ এগোবে? তাহলে যেহেতু রাইবিউলোজ বিসফসফেটটা জারিত হয়ে যাচ্ছে আলোক শোষণে, সেহেতু সালোক সংশ্লেষের হারটা কমে যাচ্ছে। আরেকটা হচ্ছে প্রশ্ন, যে আলোক শোষণকে প্রকৃত শ্বসন বলা হচ্ছে না কেন? কারণ এখানে কোনো এটিপি উৎপাদন হচ্ছে না। শ্বসনে সবসময় এটিপি উৎপাদিত হতে হবে, কিন্তু এখানে যেহেতু এটিপি উৎপাদিত হচ্ছে না কোনো, তাই জন্য এটাকে প্রকৃত শ্বসন বলা হয় না। তাহলে ফার্স্ট প্রশ্ন কি এখান থেকে হতে পারে, যে সালোক সংশ্লেষের হার কেন কম হয় আলোক শোষণ চলাকালীন? কারণ কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা যেটা আছে রাইবিউলোজ বিসফসফেট, সেটা মানে আলোক শোষণের সময় জারিত হয়ে যাচ্ছে, ফলে রাইবিউলোজ বিসফসফেট পাতায় থাকছে না। আর যদি পাতায় না থাকে তাহলে সালোক সংশ্লেষ হবে কী করে? যেহেতু সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতাটাই তো হলো রাইবিউলোজ বিসফসফেট। ঠিক আছে, আর সেকেন্ড প্রশ্ন হলো, এটাকে প্রকৃত শ্বসন কেন বলা হয় না আলোক শোষণকে? কারণ এখানে মানে এটিপি উৎপাদিত হয় না, তাই জন্য এটাকে বলা হয় না কোনো প্রকৃত শ্বসন। ঠিক আছে, তাহলে আজকে জানলাম C2 সাইকেল এবং C4 সাইকেল সম্পর্কে। সালোক সংশ্লেষের তাৎপর্য আমরা আগেই পড়েছি 9-এ, তাই ওটা বইতে পেয়ে যাবে। আর বাকি এখন চ্যাপ্টার শেষ সালোক সংশ্লেষ। ঠিক আছে।